শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো এই যে কাপগুলো দেখতে পাচ্ছ, এই কাপগুলো না আমাদের এখানে কৃষি মেলা হয়, তো ওখান থেকে কিনেছিলাম। তো কাপগুলো বের করব বলে আর বের করানো হয়নি, তো তার জন্য ভাবলাম আজকে বের করে লোকেদের জন্য চা নিয়ে যাই। আর এমনিতে ঘর জবে থেকে হচ্ছে, তো অনেকগুলো কাপই ভেঙে গেছে বলতে গেলে। তো যাই হোক, এখানে চা বসিয়েছিলাম, চাটা হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি। আর চাটা তোমাদের দাদা ভাইয়ের হাতে দিয়ে দেব। আর এদিকে বাদবাকি যে চাটা, এটা আমি খাবো। আর সমুর জন্য একটু দুধ গরম বসিয়েছি, হালকা দুধ গরম করে ওকে একটু বর্নভিটা করে দিচ্ছি। ওকে জিজ্ঞেস করলাম যে কি খাবে, ও বললো বর্নভিটা খাবো। যেদিন যেরকম খায় তো সেটা কিন্তু জিজ্ঞেস করে নিতে হয়, না হলে কিন্তু সেটা আবার নষ্ট হবে। তো যাই হোক, ও বাইরে বসছিল, ওকে দিয়ে গেলাম। তো সমুকে খাওয়ানোর পরে তারপর চলে এলাম রান্নাঘরে। আলু আর কুঁদরি ভাজা করছি। আর এই কুঁদরিগুলো আমাদের বাড়িতে হয়েছিল, তো সেই জন্যই কুঁদরি আর আলু ভাজা করছি। আর আজকে অন্য কিছু রান্না করব না, কেন বলো তো? আজকে না দাদার বাড়ি যাব। তো জামাই ষষ্ঠীতে আমাদের ডাক ছিল, তো যাইনি। আর সেরকম সময় সুযোগও হয়নি, কারণ বাড়িতে কাজ হচ্ছে বলে। তো তোমাদের দাদাভাইকে বললাম কি দুদিন যাবে, তো ও তো না বলেছিল। তো আমি জোর করে বললাম চলো। দাদা এসছিল, বারবার করে বলছে যে যাওয়া হয়নি কেন। তো তার জন্যই বললাম কি হোক, চলো ঘুরে আসি। তো তার জন্য আর দুপুরের ভাতটা করব না। আর আমি তো ডিউটিতে যাব, আলু কুঁদরি ভাজা মুড়ি খেয়ে যাব। আর তোমাদের দাদাভাই সমুও মুড়ি খেয়ে নেবে, তারা বাড়িতে থাকবে। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলায় আমি ডিউটি থেকে এই মাত্র এলাম দাদার ঘরে। তোমাদের দাদা ভাই আর সমু কিন্তু চলে এসছে। আমি এই মাত্র ফ্রেশ হয়ে চান করে চলে এলাম খেতে। এখানে দেখতেই পাচ্ছ বৌদি ভাত বেড়ে দিয়েছে। এখানে ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কুঁদরি ভাজা, আলুর দম হয়েছে। আর মাসি ডাঁটা খেসারির ডাল দিয়ে বড়া করে একটু টক হয়েছে। আর সঙ্গে আছে আম। যেহেতু আমের সিজন চলছে, তো আম তো অবশ্যই থাকবে। আর এমনিতে দাদার বাড়িতে আম ছাড়া কিন্তু খাওয়াই হয় না। প্রত্যেক দিন কিন্তু আমটা অবশ্যই দরকার, বিশেষ করে দাদার। তো তার জন্যই কিন্তু বৌদি একটা গোটা আম কেটে দিয়েছে। তো যাই হোক, এখানে খেতে বসছি। আর কি বলতো, আজকে নিরামিষ, তার কারণ হচ্ছে আমরা নিরামিষ খাই। তো তার জন্য বৌদিকে বলেছিলাম আজকে একটু নিরামিষ করতে, তো তার জন্যই বৌদি নিরামিষ করেছে। আর অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই আসতে চাইছিল না, কারণ বাড়িতে কাজ হচ্ছে। সত্যি কিন্তু কাজ হলে কেউ বাড়িতে না থাকলে সমস্যাও হয়। আসলে আমি আসতে চাইলাম, তার কারণ হচ্ছে আমার বাবার বাড়িটা খুবই কাছে, কারণ খেয়ে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আসতেও পারবে। তো তার জন্য কোনো সমস্যাও নেই। তো তার জন্যই কিন্তু দুদিন চলে এলাম। আর অনেক দিন থেকে ডাকছিল, আসাও হয়নি। আর সমুকেও বারবার করে বলছে যে মামা তুমি কি রেগে গেছো, তুমি আসছো না আমার বাড়িতে। তো তার জন্যই বাধ্য হয়ে এলাম জামাই ষষ্ঠীর উপলক্ষে। জামাই ষষ্ঠীতে যেহেতু এসে আর থাকা হয়নি, কারণ আমাদের বাড়িতে চণ্ডীবার পুজো হয়, তো তার জন্যই দেরি করে এলাম। তো যাই হোক, এখানে পেয়ারা দেখতে পাচ্ছ গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। আর ওই দিকে সব ফুল গাছ। পেয়ারাগুলো একেবারে টাটকা টাটকা, বেশ সুন্দর লাগছে পেয়ারাগুলো। আর আমার কিন্তু গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্যই কিন্তু সঙ্গে সঙ্গে পেড়ে পেয়ারাটা খেলাম। আর পেয়ারাটা কিন্তু বেশ ভালো, একেবারে মিষ্টি প্রচুর পরিমাণে, একটুও টক লাগছে না। তো যাই হোক, পেয়ারা গাছটা কিন্তু খুবই ছোট, কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে, একেবারে গাছ ভর্তি হয়ে গেছে। ডালপালগুলো কিন্তু নিচে লেগে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দাদার ছেলে একটা বোতলে ওই ফুল গাছগুলো যে হয় না, ওইগুলো লাগিয়েছে ছোট ছোট। তো যাই হোক, পেয়ারাটা খাচ্ছি, বেশ কিন্তু সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর ভাত খাওয়ার পর কিন্তু আমার সবসময় ইচ্ছে করে একটা গাছ থেকে পেড়ে পেয়ারা খাই। আর বাড়িতেও মাঝে মধ্যে কিন্তু গাছ থেকে পেড়ে পেয়ারা খাই। তার কারণ হচ্ছে বাড়িতে কিন্তু একটা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। আর আমাদের নতুন বাড়ি যেখানে হচ্ছে, সেখানেও না অনেক গাছ হয়েছে দেখছি, এমনি হয়েছে, লাগানো হয়নি। তো এক একটা দেখছি পেয়ারা হচ্ছে। তো দেখা যাক কত কীরকম পেয়ারা হয়, বা পেয়ারাগুলো ভালো কিনা। তো যাই হোক, সমু আর তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছিল ভাত খেয়ে। ওরা তো আগে চলে এসেছিলো, যেহেতু বাড়িতে ছিল তোমাদের দাদাভাই। তো ওরা ঘুম থেকে ওঠার পর আমি এবং তোমাদের দাদাভাই, সমু সবাই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তোমরা হয়তো ভাবছো যে এখন বাড়ি যাচ্ছি কেন, তার কারণ বাড়িতে যে কাজ হচ্ছে বা কিছু জিনিসপত্র এমন ছিল, সেগুলো সকালে কিন্তু ডিউটি যাওয়ার জন্য আমি ফেলে দিয়ে এসেছি। তো সেইগুলো কিন্তু আমাকে গুছিয়ে আসতে হবে।
কাছে বাবার বাড়ি হলে যার কাছে বাবার বাড়ি সেই একমাত্র বোঝে কি সুবিধে কি অসুবিধে। তো যাই হোক, এখানে আসার পরে সমু কিন্তু তার বনুকে নিয়ে বেরিয়ে পড়েছে গাড়ি করে। আমি ওকে বলছি যে জামা প্যান্টটা চেঞ্জ করে দিই, তারপরে তুমি গাড়ি নিয়ে বনুকে ঘোরাবে না। ও কোনো কথাই শুনছে না। আসলে তার দিদুন আর বনু ওই সামনের দিকে বেরিয়েছিল, দেখতে পেয়ে গেছে তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। যদিও ওর গাড়িটা ভাঙাচোরা ঠিকঠাক নেই, তো ওকে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এলে, মানে নতুন বাড়িতে এলে ঢালাই হয়ে গেলে তোমাকে একটা নতুন সাইকেল এনে দেওয়া হবে। এই গাড়িটা এখন আপাতত কয়েকদিন তুমি চালিয়ে নাও। আর বেচারা বাবু কিন্তু সেই গাড়িটা নিয়ে এখন চালাচ্ছে। সত্যি কিন্তু ও কিন্তু প্রচুর কষ্ট করে ওই গাড়িটা চালাচ্ছে। তো যাই হোক, এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ অনেক দিন ধরে কিন্তু এখানে আছে, আর বৃষ্টি হচ্ছে। তোমাদের দাদাভাইকে বারবার করেই বলছি যে এইগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে দাও, বৃষ্টির জল পেলে কিন্তু কাঠগুলো নষ্ট হয়ে যাবে। আসলে এই কাঠগুলো না জানালাতে লাগানো হবে বলে আনা হয়েছিল, কিন্তু পরে ডিসাইড করা হলো যে স্লাইডিং বসবে জানালাতে, কাঠের দরজা বসাবো না। তো তার জন্যই কিন্তু কাঠগুলো থেকে গেছে। আর এই কাঠগুলো নিয়ে এদিক আর সেদিক হতে হচ্ছে, একবার ঘর থেকে বাইরে, একবার বাইরে থেকে ঘরের মধ্যে ঢোকাতে হচ্ছে। এদিকে আবার ঢোকানোর সময় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তোমাদের দাদাভাই কিছুটা কিন্তু ভিজে গেছে। তো যাই হোক, ও নিচ থেকে তুলে দিয়েছিল আর আমি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওদিকে কিন্তু সমু ছোট ছোট কাঠগুলো ঘরের মধ্যে ঢোকাতে একটু হেল্পও করেছিল। তো যাই হোক, কাঠগুলো কিন্তু ভিজে যাওয়ার আগে ঘরের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একটু একটু কিন্তু সন্ধে হয়ে এসছে এবং একটু একটু বৃষ্টিও পড়ছে। আবার কিন্তু বাবার বাড়িতে যাব, তো তার জন্য ভাবছি বৃষ্টি যদি আরম্ভ হয় তাহলে হয়তো আবার যেতেও পারবো না। তো যাই হোক, একটুখানি বৃষ্টি পড়ছিল, তারপরে বন্ধও হয়ে গেছে। তো ঘরে এসে সন্ধে দেওয়ার পরে তোমার দাদাভাই বললো একটু লিকার চা করতে, কারণ ওই যে দুপুরে ভাত খেয়েছিল আর তারপরে আর কিছু খায়নি। এসে তো ঘরের কাজকর্ম করা হচ্ছে। আসলে বাড়ির কাজ যাদের হয় একমাত্র তারাই বোঝে কতটা পরিমাণ কষ্ট করতে হয়। ঘরে চলে গেলে কিন্তু আরামই আরাম। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য লিকার চা করলাম, আমার জন্য দুধ চা করলাম। আর এই যে দুধটা দেখতে পাচ্ছ, সকালে না গরম করে রেখে দিয়ে গেছিলাম। এই দুধটা আবার বাবার বাড়িতে নিয়ে যাব, না হলে কি বলো তো কেটে যাবে। তো তার জন্যই বোতলে ভরে নিলাম। আর প্রচুর পরিমাণে সরও পড়েছিল, সব কিছুই কিন্তু ঢুকিয়ে নিয়েছি। ওই বাটিটা আবার মেজে রেখে দিয়ে যেতে হবে, না হলে কিন্তু ওইটা আবার পড়ে থাকবে। কারণ কালকে আর আসবো না ভাবছি, ওখানেই থাকবো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। এখন কিন্তু বাজারে যাব। সৌম্য এখানে রেডি হয়ে গেছে। ওই একটা ব্যাগের মধ্যে বই ঢুকিয়ে দিল, বইটা খাটে ছিল। তো যাই হোক, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। ওর দিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, মানে যেগুলো নিয়ে যাওয়ার। সকালে যেহেতু ডিউটিতে গেছিলাম, নিয়ে যাইনি, তো তার জন্য সব কিছু গুছিয়ে তারপর বেরিয়ে পড়লাম বাজারের দিকে। তোমরা হয়তো ভাবছো বাজারে এলাম কেন, বাবার বাড়িতে যাওয়ার কথা। বাজারে এলাম তার কারণ হচ্ছে, সকালে যেহেতু গিয়েছিলাম মিষ্টি নিয়ে যাইনি, তো মিষ্টি নেব এবং জামাই ষষ্ঠীর কিছু কাপড় চোপড় নেব। তো আমারও কাপড় বা তোমাদের দাদাভাই সমু এদেরও কেনা হয়নি। দাদা আগে থেকে পয়সা দিয়ে গেছিলো, কিন্তু সময় সুযোগ হয়নি বলে আর কেনা হয়নি। আর মা যেহেতু নেই, বৌদি যেহেতু জামাই ষষ্ঠীটা পালন করবে, তো তার জন্য বৌদিকে তো একটা শাড়ি দিতেই হবে। তো তার জন্যই কিন্তু কাপড়ে আনতে চলে এসেছি। আর আমি এটা আনতে এসেছি এমনি দোকানে নয়, এই দোকানে পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি হয়। আগে কিন্তু এখানে শুধু পাইকারি বিক্রি হতো, কিন্তু এখন খুচরোও দেয় এবং খুবই কম রেটে। যেগুলো বাইরে 1000 টাকা দাম, এখানে সেই সব জিনিসগুলো এখানে হয়তো 650 কি 700, খুব জোর হলে 800, মানে অনেকটা কিন্তু সেভ হয়। তো তার জন্যই কিন্তু এখানে চলে এসেছি। আর আগেও এখান থেকে একটা আমার দাদা শাড়ি দিয়েছিল, তো পরে আমি চেঞ্জ করে অন্য একটা শাড়ি নিয়ে গেছিলাম, বেশ ভালো এবং পরতেও বেশ আরাম। তো তার জন্যই ভাবলাম ওই শাড়িগুলো নিলে বেশ ভালো হবে। তো তার জন্যই ওই শাড়িগুলো দেখছি, কিন্তু কালার পছন্দ হচ্ছে না। তো তার জন্যই দাদাভাইকে বললাম যে যে কালারটা নিতে চাইছি ওটা একটু দেখো দেখি যদি পাও। তো ওনার যে মালিক উনিও বললেন যে হোক, ভেতর থেকে দেখো যে পাও কিনা। তো ওনারা কিন্তু খুঁজছেন কালারটা পাই কিনা। আর ওই কালারটা একটা পেয়েছিলাম, ওটা বৌদির জন্য নিয়েছি, আর আমার জন্য সেরকম আর পাইনি। তো তার জন্যই অন্য একটা শাড়ি দেখবো ভাবছি। তো তার জন্যই অন্য শাড়ি আবার বের করতে বললাম, মানে সিল্কের শাড়ি বের করতে বললাম। এগুলো একটু রেট বেশি,
তো যাই হোক, ওই শাড়িগুলো যেহেতু পাচ্ছি না, অন্য শাড়ি দেখতে হচ্ছে। বৌদিকে ফোন করে বলেছিলাম যে এই শাড়ি নেবে কিনা, তো বৌদি বললো সিল্কের শাড়ি নেবে না। কয়েকটা ফটো পাঠিয়েছিলাম, যেই শাড়িটা আমি পছন্দ করেছিলাম, তো সেই শাড়িটাই বৌদি নিতে চাইলো। তো তার জন্যই ভাবলাম বৌদির জন্য ওই শাড়িটা নিয়ে নিই, আমি তো পরে কিনে নিতে পারবো। তো যাই হোক, দিচ্ছি যখন, পছন্দ ছাড়া দেওয়াটা ঠিক নয়। আর এদিকে যে এই শাড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না মামা দিদার জন্য নেব। কেন বলো তো? মামা দিদা না আমার দাদার বাড়িতে আছে, তো মা নেই ঠিকই, কিন্তু যেহেতু বৌদিকে দিচ্ছি, মামা দিদা আছে, তো সেটা ঠিক হবে না না দেওয়াটা। তো তার জন্যই ভাবলাম বৌদিকে যেহেতু দিচ্ছি, দিদার জন্যও একটা নিয়ে নিই। তো তার জন্যই দিদার জন্য একটা পছন্দ করলাম। আর মানে দিদা কি বলো তো, বেশি ভারী শাড়ি পছন্দ করে না, তো তার জন্যই একটু হালকা দেখে মোটামুটি একটা পরতে পারবে বাড়িতে, সেই রকম দেখেই নিয়েছি। তো এখানে দাদাভাই বিল করছেন, আর ওইদিকে আরও কয়েকজন শাড়ি দেখছেন। আর এরই মাঝখানে কিন্তু আমি সমুর জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য কিছু জিনিসপত্রও নিয়েছি। তো যাই হোক, এখন কেনাকাটা করে এখন যাব দাদার বাড়ি, আর এরই মাঝখানে মিষ্টিও নিতে হবে। তো যাই হোক, এখন ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব। মিষ্টি দোকানটা দেখতে পেলে এখান থেকে মিষ্টি নিলাম। আর এটা হচ্ছে আমার মামা শ্বশুরের দোকান। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে ব্লগে শেয়ার করে থাকি। তো এখন চলে যাব একেবারে দাদার বাড়িতে, কারণ অনেকটা রাত্রিও হয়ে গেল। তো সন্ধ্যা থেকে বেরিয়েছি, কিন্তু কেনাকাটা করতে করতে অনেকটা সময় চলে গেল। আর সমু তো দোকানে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করিয়েছিল, তোমাদের দাদাভাই তো বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো যাই হোক, এখানে চলে এসেছি দাদার ঘরে। আর সমুর বায়না কলিং বেলটা আমি টিপবো, তো ওকে তুললাম, ও টিপলো, আর দাদার ছেলে এখানে দরজা খুললো আর লাইটটা জ্বালালো, লাইটটা জ্বালানো ছিল না। তো যাই হোক, এখানে 2 রকমের মিষ্টি নিয়ে এসেছি, কালোজাম আর কালাকাঁদ। তো যাই হোক, এসে যখন দেখি বৌদি ফ্রাইড রাইস আর পনিরের জন্য রেডি করছে। কেন বলো তো? আজকে নিরামিষ, তো তার জন্য। আর এখানে দিদা কিন্তু সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছে। আর এই যে ব্যাগপত্র দেখতে পাচ্ছ, বাড়ি থেকে কিছু নিয়ে এসেছি, আর কিছু ওই যে বাজার থেকে কেনাকাটা করলাম ওইগুলো। তো যাই হোক, এখন চেঞ্জ করে সোজা যাব রান্নাঘরে, কারণ অনেকটা রাত্রিও হয়েছে, বৌদিকে একটু হেল্পও করে দিব। তো যাই হোক, মামা দিদা এখানে কিছু সবজি কেটে দিয়েছে, আর কিছু সবজি পরিষ্কার করে রাখছে। আর এই কুঁদরিগুলো যে দেখতে পাচ্ছ প্যাকেটে রাখলাম, ওটা আমার বাড়িতে হয়েছিল, ওটা দিলাম বৌদিকে। আর এই যে দুধটা নিয়ে এসেছিলাম প্যাকেটে ভরে, না হলে দুধটা পড়ে যেত, তো তার জন্য রেখে দিলাম বৌদিকে, বললাম যে এটা একটু বের করে রেখে দাও। আর গরম গরম কালো জাম ছিল, তো তার জন্য একটু ইচ্ছে হলো কালো জামটা খাই। তো বেশ ভালো লাগছিল, আর বড় বড় কালো জাম, এগুলো 10 টাকা করে নেয়। তো যাই হোক, মামা শ্বশুরের দোকানে কালো জাম আর কালাকাঁদটা আমাদের কিন্তু সব থেকে ফেভারেট মিষ্টি বলতে পারো। তো যাই হোক, তোমাদের দাদা ভাইকে এখানে মুড়ি খেতে দিলাম, কারণ সন্ধ্যার সময় তো ওই চা খেয়ে বেরিয়েছিলাম সবাই, এখানে খাওয়া দাওয়াও হয়নি। তো এখানে বৌদি কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে বৌদি বললো বাদামগুলো একটু হাফ হাফ করে দিতে, কারণ বাদামগুলো কিন্তু গোটা গোটা ছিল। তো বাদামগুলো আমি হাফ করতে বসছি, এদিকে সমু কিন্তু এক একটা তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। তো তার জন্য বৌদি কী করলো, বাদাম কিছুটা ভেজে দিল সমুর জন্য। আর বাড়িতেও মাঝে মধ্যে আমি কিন্তু সমুকে ভেজে দিই, ও খেতে পছন্দ করে, তো তার জন্য। আর কয়েকটা বাদাম আমি এখানে ভেঙেছি, আর তোমাদের দাদা ভাইকেও কয়েকটা বাদাম বৌদি ভেজে দিল। আর এদিকে বৌদি গাজরটা ভাজতে বসিয়েছে প্রথমে, আর ওই দিকে জল বসছে হাঁড়িতে, যেহেতু দুটো উনুন, তো অসুবিধে হবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাই যে বাদাম খাচ্ছিল, আমিও এসে দুটো বাদাম নিলাম। কেন বলো তো? বাদাম এমন একটা জিনিস আমাদের 3 জনই কিন্তু পছন্দের। তো যাই হোক, দাদা আবার কিন্তু বাদাম বের করে রেখে দিয়ে গেল বাদামগুলো হাফ করার জন্য। তো যাই হোক, এখানে বাদামগুলো হাফ করে নিয়েছি। আর এদিকে গাজরটা একবার যে ভাজা আরম্ভ হয়েছিল, ওই গাজরটা ভাজা হয়ে গেছে, বৌদি এখন তুলে নিচ্ছে। তো এরই মাঝখানে আমি চলে এলাম বাচ্চাদেরকে একটু লক্ষ্য নজর রাখার জন্য। কেন বলো তো? 3 জন থাকলে এত বদমাইশি করে, কি আর বলবো। দেখতেই পাচ্ছ, বেডশিটকে মশারির মতো টাঙিয়ে ওখানে খেলাধুলা হচ্ছে। তো যাই হোক, এদিকে কিন্তু বৌদির অনেক কিছু ভাজা হয়ে গেছে। বৌদি বলল আলুগুলো একটু আলাদা করে নাও, আলু ভাজাগুলো ফ্রাইড রাইসের সঙ্গে এমনিই খাওয়া হবে। আর এদিকে গাজর, বিনস, বাদাম একসঙ্গে রাখতে বললো, ওটা ভাতের সঙ্গে মেশানো হবে।
তো যাই হোক, এদিকে হচ্ছে একদিকে মশলা কষানো হচ্ছে পনিরের জন্য, আর একদিকে পনিরগুলো ভেজে গরম জলে বৌদি তুলে রাখছে। আর পনিরগুলো বেশ বড় বড় রেখেছে, আর কিছুগুলো ছোট ছোট কেটে দিয়েছে। বৌদি কিন্তু এতে আলু দিচ্ছে না, আমি বলেছিলাম একটু আলু দিলে ভালো হতো, বৌদি বলছে না আলু আর দেবো না, আলু ভাজা করেছি যেহেতু। তো যাই হোক, এদিকে বৌদি বলল একটু বেগুনি করব, বেগুন আর কুমড়ো কাটতে। তো তার জন্যই বেগুন আর কুমড়ো কেটে লবণটা মাখিয়ে নিয়েছি। এদিকে পনিরের মশলাটা কষিয়ে পনির দিয়ে বৌদি জলও দিয়ে দিয়েছে, এখানে প্রায় রেডি হয়ে এসছে। আর এদিকে বৌদি ভাতটা নামানোর পরে সঙ্গে সঙ্গে কিন্তু গরম ভাতে লবণ, চিনি, ঘি, মানে যেসব জিনিসগুলো প্রয়োজন তো সেই সব জিনিসগুলো দিয়ে গরম গরম কিন্তু মাখিয়ে ফেলবে, না হলে কি বলো তো, ওই ভাতটা ঠান্ডা হয়ে গেলে চিনিগুলো আর মেশাবে না। তো তার জন্যই কিন্তু বৌদি গরম ভাতে একেবারে সঙ্গে সঙ্গে কিন্তু সবগুলো মিশিয়ে নিচ্ছে। তো প্রায় ফ্রাইড রাইস একেবারে রেডি, দেখতেই পাচ্ছ ঝরঝরে হয়েছে। আর ফ্রাইড রাইস যদি ঝরঝরে না হয় খেতে কিন্তু একবারেই ভালো লাগে না, সেটা যেরকমই হোক না কেন। তো যাই হোক, এখানে দাদা একটু তুলে টেস্ট করছে যে চিনি আর লবণটা ঠিক আছে কিনা। তো যাই হোক, দেখতে কিন্তু ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না, যদিও এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো যাই হোক, পনিরটা এদিকে রেডি হয়ে গেছে, তো বৌদি নামিয়ে নিয়ে গেছে। আর এদিকে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি, মানে বেগুনি আর কুমড়োগুলো। যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল, তো তার জন্যই কিন্তু এখানে নিরামিষ সব কিছুই হচ্ছে। তো যাই হোক, আমি পরপর পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর কি বলো তো, বিশেষ করে ফ্রাইড রাইসের সঙ্গে বেগুনি বা চিলি চিকেন এইসব জিনিসগুলো খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, নিরামিষ যেহেতু পনির হয়েছে আর পকোড়া তো সঙ্গে থাকছে, গরম গরম মুচমুচে পকোড়ার সঙ্গে ফ্রাইড রাইসটা বেশ জমে যাবে। তো যাই হোক, পরপর এখানে ভেজে নিচ্ছি। ওইদিকে আবার বাচ্চারা তোড়ঝোড় লাগিয়েছে খেতে দাও খেতে দাও, তো বৌদি কিন্তু এক এক করে খেতে দিয়ে দিচ্ছে। আর এদিকে পকোড়াগুলো আমি পরপর করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, ওদিকে কিন্তু সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে বৌদি এখানে সাজিয়ে নিয়েছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর বড়দা ওইদিকে খেয়েও নিয়েছে, কারণ বড়দা বেশিক্ষণ খালি পেটে থাকতেও পারে না। আর দ্বিতীয়ত কি বলো তো, বড়দা ফ্রাইড রাইসও খায়নি, বড়দা শুধু ভাতই খেয়েছে। কেন বলো তো, বেশি তেল টেল থাকে তো এইগুলো বেশি খেতে চায় না। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, শুধু বৌদি আর আমি বাকি আছি। বৌদি বললো আমি সব কিছু গুছিয়ে নিই তারপর খেতে বসবো, তো তার জন্যই আমি এখানে খেতে বসে গেছি। আর ফ্রাইড রাইসের সঙ্গে আমার তো বেশি পকোড়াটাই বেশি ভালো লাগছে পনিরের থেকে। তো বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।